বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন নির্বাচনের হাওয়া বইছে, যেখানে একদিকে যেমন তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে, তেমনি অন্যদিকে বিরাজ করছে এক গভীর উৎকণ্ঠা। এই আসন্ন ভোটের ডামাডোলে ক্ষমতার চিরাচরিত দৌড়বিদ আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে এবার নতুন করে প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এমন এক পরিবর্তিত প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন যে এবারের নির্বাচনে লড়াই হবে মূলত একসময়ের ঘনিষ্ঠ মিত্র বিএনপি এবং জামায়াতের মধ্যে এক হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। তবে মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই তীব্র লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? তৃণমূল স্তরের জনগণ কাদেরকে তাদের পছন্দের আসনে বসাবে, জামায়াতে নাকি বিএনপিকে? এই অমীমাংসিত প্রশ্নটি এখন দেশের আনাচে কানাচে, চায়ের দোকান থেকে শুরু করে 5 স্টার হোটেল পর্যন্ত, এমনকি রিকশার প্যাডেলেও আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সর্বত্রই কেবল একটি জিজ্ঞাসা, কে জিতবে? ধানের শীষের জয় হবে নাকি দাঁড়িপাল্লা এবার বাজিমাত করবে? এই গভীর দ্বিধা এবং জনগণের জিজ্ঞাসা দূর করার উদ্দেশ্যে ভিন্ন সময়ে নানান সংস্থা নানানভাবে জনমত জরিপ পরিচালনা করে আসছে। এসব জরিপের ফলাফলে কখনো দেখা যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এগিয়ে, আবার কখনো শফিকুর রহমানের বাংলাদেশ জামায়াতে ইসলামী অপ্রত্যাশিতভাবে উঠে আসছে সামনের সারিতে। এমনই এক প্রেক্ষাপটে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার BYLC একটি অত্যন্ত ব্যতিক্রমী জরিপ পরিচালনা করেছে, যা তাদের নিজস্ব বৈশিষ্ট্য ও পদ্ধতির কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। BYLC এর জরিপের বিশেষত্ব হল তারা শুধুমাত্র তরুণ জনগোষ্ঠীর ওপর তাদের সমীক্ষা চালিয়েছে। এই গভীর এবং বিশদ জরিপের আদ্যপান্ত বিশ্লেষণ করে বিশ্বখ্যাত সাংবাদিক ডেভিড বার্গম্যান প্রথম আলো পত্রিকায় তার বিশ্লেষণ এবং ফলাফল তুলে ধরেছেন। প্রিয় পাঠক, আসুন এবার ডুব দেওয়া যাক সেই জরিপের গভীরে, যা উন্মোচন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থান। প্রথম আলোর শিরোনামটি ছিল অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, বিএনপি ও জামায়াতের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। এই বাক্যটি বলে দিচ্ছে যে প্রচলিত রাজনৈতিক হিসাব নিকাশ, যেখানে বিএনপির 290টি আসন পাবে আর জামায়াত পাবে মাত্র 10টি, এমন ধারণা এখন আর অচল। এমনকি মূলধারার গণমাধ্যম, যার মধ্যে প্রথম আলো অন্যতম, সেই ধারণাকে মেনে নিতে নারাজ। বরং তারা দুই প্রতিদ্বন্দ্বী দলকেই প্রায় কাছাকাছি অবস্থানে রাখছে, যা পরিস্থিতিকে আরও জটিল এবং অনিশ্চিত করে তুলেছে। BYLC পরিচালিত এই যুব জরিপটি মূলত 18 থেকে 35 বছর বয়সী তরুণ জনগোষ্ঠীর ওপর পরিচালিত হয়েছিল, যা দেশের মোট ভোটারের প্রায় 1/3। এই বিশাল এবং গুরুত্বপূর্ণ অংশটি দেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে এক বড় ভূমিকা রাখে। যারা এই জরিপটি পরিচালনা করেছে সে BYLC মূলত ইংরেজি, বাংলা এবং মাদ্রাসার মতো 3 ধরনের শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের নেতৃত্বের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে। গত 10 থেকে 25 অক্টোবরের মধ্যে পরিচালিত এই জরিপে দেশের ভৌগোলিক এবং জনমিতিকে বৈচিত্র্যকে সঠিকভাবে প্রতিফলিত করার জন্য র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি অনুসরণ করে উত্তরদাতাদের নির্বাচন করা হয়েছিল। জরিপের এই সুনিশ্চিত এবং বৈজ্ঞানিক পদ্ধতি এর নির্ভুলতা এবং বিশ্বাসযোগ্যতার একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। তবে বিশিষ্ট সাংবাদিক ডেভিড বার্গম্যান একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশে জনমত জরিপকে সাধারণ মানুষের সন্দেহের চোখে দেখে, এমনকি সেগুলো যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিতও হয়। তবুও এই সংশয় কাটতে চায় না। অনেকেরই যুক্তি হলো, মাত্র কয়েক হাজার লোকের মতামত নিয়ে বাংলাদেশের মতো এত বিশাল এবং জটিল জনগোষ্ঠীর মনোভাব পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এছাড়াও এদেশের ভোটাররা অপরিচিত মানুষের কাছে তাদের আসল রাজনৈতিক পছন্দ অপছন্দ প্রকাশ করতে চান না, যা জরিপের ফলাফলকে প্রভাবিত করতে পারে। বার্গম্যান স্বীকার করেছেন, সাধারণভাবে জরিপের ফলাফল নিয়ে কিছুটা সন্দেহ থাকা স্বাভাবিক, কারণ কোনো জরিপই শতভাগ নির্ভুল হয় না। তবে তিনি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা উচ্চারণ করেছেন, যদি আপনি জরিপকে একেবারেই গুরুত্ব না দেন, তবে এর মাধ্যমে যে মূল্যবান সংকেত বা তথ্য পাওয়া যেতে পারে সেগুলো দেখার সুযোগই থাকবে না। বিশেষ করে গত সরকার পতনের পর যেসব জরিপ হচ্ছে সেগুলো প্রায় একই রকম ফলাফল দেখাচ্ছে, যা একটি ধারাবাহিক প্রবণতা নির্দেশ করে। তাই সব জরিপকে অগ্রাহ্য করলে এই ধারাবাহিক তথ্যগুলো বোঝার সুযোগও হারিয়ে যেতে পারে। এখানে ডেভিড বার্গম্যান মূলত বিএনপির সবকিছুকে উড়িয়ে দেওয়ার প্রবণতাকে ইঙ্গিত করেছেন, যা কিনা ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ বোঝার ক্ষেত্রে একটি বড় অন্তরায়। BYLC এর এই যুব জরিপের 6টি মূল দিক বিশ্লেষণ করলে আগামী নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে তার একটি স্পষ্ট চিত্র পাওয়া যাবে। প্রথমত, আগ্রহ। জরিপের একটি অত্যন্ত উল্লেখযোগ্য তথ্য হলো, যুব সমাজের মধ্যে ভোট দেওয়ার প্রবল ইচ্ছা পরিলক্ষিত হয়েছে।
তারা শুধু ভোট দিতেই চায় না, তারা কেন্দ্রে গিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেও আগ্রহী। প্রায় 97% তরুণ ভোটারই জানিয়েছেন যে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান। এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলেও ভোট প্রক্রিয়া কিন্তু ঠিকই অনুষ্ঠিত হবে এবং তরুণদের অংশগ্রহণে তা এক ভিন্ন মাত্রা পাবে। এটাই সম্ভবত আসন্ন রাজনৈতিক খেলার আসল শুরু। বাগমান ফলাফল বিশ্লেষণ করে দেখিয়েছেন যে আগামী নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রায় সমানভাবে অবস্থান রয়েছে। এটি একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সুস্পষ্ট ইঙ্গিত। এই ফলাফলের সবচেয়ে আশ্চর্যজনক দিকটি হল খুলনায় জামায়াতে ইসলামের অবিশ্বাস্যভাবে এগিয়ে রয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নিজের বিভাগ খুলনায় জামায়াত 29% ভোট পেয়েছে, যেখানে বিএনপি পেয়েছে মাত্র 13% ভোট। এর অর্থ হল বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর এবং চুয়াডাঙ্গার মতো জেলাগুলোতে জামায়াত তার শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে চট্টগ্রামের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে বিএনপি 19% ভোট পেলেও জামায়াত পেয়েছে 10%। ঢাকায় বিএনপি 24% এবং জামায়াত 19% ভোট পেয়েছে। রাজশাহীতে বিএনপি 39% এবং জামায়াত 27% ভোট পেয়েছে। যদিও এই জরিপে রংপুর, বরিশাল এবং ময়মনসিংহের হিসাব বিস্তারিতভাবে আনা হয়নি, তবে এর আগে ইনোভেটিভ নামের একটি সংস্থা দেখিয়েছিল যে রংপুর বিভাগেও বিএনপির চেয়ে জামায়াতে ইসলামী অনেক বেশি এগিয়ে রয়েছে। তবে এই জরিপের গড় ফলাফল বিএনপির জন্য কিছুটা হতাশাজনক, কারণ জামায়াতে ইসলামী একেবারে বিএনপির নাকের ডগায় অবস্থান করছে। সারা দেশে বিএনপি 20% সমর্থন পেয়েছে, যেখানে জামায়াত পেয়েছে 17%, অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র 3%। 2024 সালেও কিন্তু এমন পরিস্থিতি ছিল না, তখন বিএনপি বহুগুণে এগিয়ে ছিল। বার্গম্যানের বিশ্লেষণ আরও চমকপ্রদ। তিনি বলেছেন, আগামী 3 মাসের মধ্যে যদি বিএনপি তাদের চাঁদাবাজি বা নেতিবাচক কর্মকাণ্ড আরও বাড়ায় আর জামায়াত যদি কোনো ভুল না করে, তাহলে এই 3%-এর পার্থক্য থাকবে না। এমন পরিস্থিতিতে জামায়াত এমনকি বিএনপিকে ছাড়িয়ে যেতে পারে বলে তার ধারণা। ডেভিড বার্গম্যানের মতে হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের একটি বড় পরিবর্তন হিসেবে সামনে এসেছে। 1971 সালে পাকিস্তানকে সমর্থন এবং যুদ্ধ অপরাধে জড়িত থাকার কারণে তাদের যে সামাজিক বদনাম ছিল তা অনেকটাই কমে গেছে বলে তিনি মনে করেন। নিজেদের একটি মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠনের চেষ্টাও কিছুটা সফল হয়েছে, যা তাদের জনসমর্থন বৃদ্ধিকে সহায়তা করেছে। অন্যদিকে বিএনপির জন্য 20% সমর্থনে হতাশাজনক বলছেন ডেভিড বার্গম্যান। অনেকে ধারণা করছিলেন যে আওয়ামী লীগের পতনের পর সবচেয়ে বড় সুবিধাভোগী দল হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত 1/3 নিয়ন্ত্রণ করে বলে মনে করা হয় এবং অনেক বিশ্লেষক মনে করতেন যে আওয়ামী লীগের স্বৈরাচারের প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির জনসমর্থন আরও বাড়বে। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে কি ঠিক উল্টোটা। আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসাবে না থাকায় বিএনপি সমর্থন যেন আরও কমে গেছে। আওয়ামী লীগ এখনও উল্লেখযোগ্য সমর্থন ধরে রেখেছে, যা কিছুটা অবাক করার মতো। এই জরিপে অংশ নেওয়া তরুণদের 10% বলছেন যে তারা আওয়ামী লীগকে ভোট দিতে চান। বছরের পর বছর ধরে স্বৈরাচারী আচরণ এবং 2024 সালে জুলাই আগস্টে সংঘটিত সহিংসতা ঘটানোর পরও তারা এই জরিপের তৃতীয় বৃহত্তম দল হিসেবে চিহ্নিত হয়েছে। এর অর্থ হল জামায়াত আর বিএনপির পরপরই আওয়ামী লীগের একটি অবস্থান রয়েছে, যা তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতাকে প্রশ্নাতীত করে তোলে। এদিকে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির অবস্থানকে ডেভিড বার্গম্যান হতাশাজনক বলে ব্যাখ্যা করেছেন। 2024 সালের জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের একাংশের গড়ে তোলা এনসিপি জরিপের মাত্র 4% সমর্থন পেয়েছে। যেহেতু তরুণরাই এনসিপির প্রধান লক্ষ্যভিত্তিক সমর্থন, তাই এই কম জনসমর্থন দলটির সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং ভোটের মাঠে তাদের প্রভাব সীমিত বলে নির্দেশ করে। ডেভিড বার্গম্যান মনে করেন, কৌশলগত জোটে না গেলেও এনসিপি সংসদে একটি আসনও পাবে না। জরিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলগুলোর একটি হলো বহু সংখ্যক তরুণ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে। জামায়াতের এই জায়গায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। প্রায় 30% তরুণ জানিয়েছে যে তারা এখনও কোনো দলকে বেছে নেননি। নির্বাচনের দিন ঘনিয়ে এলে এই বড় অংশের ভোট বিভিন্ন দিকে সরে যেতে পারে, যা চূড়ান্ত ফলাফলকে সম্পূর্ণ পাল্টে দিতে সক্ষম। এছাড়া আরও 18% তরুণ তাদের পছন্দের কথা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন, যা এই অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে তুলেছে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের ভোটারদের কি হবে? জরিপ বলছে এমন পরিস্থিতিতে নৌকার 56% সমর্থক কোনো ভোট দেবেন না। যারা ভোট দেবেন তাদের মধ্যে 20% বিএনপিকে এবং 17% জামায়াতকে সমর্থন জানাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ করবে। শেষ কথা হলো, এই বিওয়াইএলসি যুব জরিপ স্পষ্টভাবে দেখাচ্ছে যে বিএনপি ও জামায়াত একেবারে কাছাকাছি অবস্থানে রয়েছে। ডেভিড বার্গম্যান আরও বলেন, এই একই জরিপ যদি 1 মাস পর করা হয় তাহলে দেখা যেতে পারে যে বিএনপি এবং জামায়াতের চেয়ে পিছিয়ে গেছে। এমন এক সুবর্ণ সুযোগ পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কি পারবে এবার ক্ষমতার মসনদে বসতে? বাংলাদেশের রাজনীতিতে
তাদের জন্য এমন একটি পরিস্থিতির আগে কখনোই সৃষ্টি হয়নি। তারা কি সেই ঐতিহাসিক সুযোগ লুফে নিতে পারবে, নাকি শেষ পর্যন্ত ক্ষমতার চাকা অন্যদিকে ঘুরে যাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়, যা কিনা ভবিষ্যতের মধ্যে লুকায়িত আছে।